আমার প্রিয় নবাগত ছাত্রছাত্রী, তোমাদেরকে জানাই আমার হৃদয় নিঃসৃত ভালোবাসা। গত যে সময়টা আমাদের যাচ্ছে, সময়গুলো খুবই খারাপ। সামনে কবে ভালো সময় আসবে এটা আমরা জানি না, এটা আমরা বলতেও পারবো না। আজ যে অবস্থার মধ্যে আমরা এসে পৌঁছাচ্ছি, এর মধ্য থেকে আমরা কবে বেরোবো তাও জানি না। পৃথিবীর সব কিছু আজ থমকে গেছে। শুধু অর্থনীতিটা চালু রাখার জন্য পৃথিবীর অনেক কিছু খুলে দেওয়া হয়েছে বাংলাদেশেও। দেশের পাশ্চাত্যে, ইউরোপে, আমেরিকায় সেখানে যেভাবে পড়াশুনো চলছে, ঠিক অনুরূপ আমাদের দেশেও সেরকম শুরু হয়েছে এবং চলছে। অনলাইনে ক্লাস, কিন্তু তারা যতটা সচেতন তোমরা ততটা নও, এটাই দেখছি। আচ্ছা, এখানে তোমাদের প্রস্তুত হওয়া উচিত ছিল, কারণ সেরকম ভাব তোমরা হওনি। সামনে হয়তো হতেও পারো কি আমি জানি না, কিন্তু সময় আসছে, হয়তো স্কুল কলেজ খুলে দেবেও কিনা জানি না, তাও জানি না, কোনো কিছুই জানি না। কিন্তু সময়টা যে খারাপ যাচ্ছে এটা জানি, এবং সামনে শীত আসছে এটা জানি। সরকার কোন ধরনের সিদ্ধান্ত নেবে তাও জানি না। শুধু আজ তোমাদের সামনে হাজির হওয়ার জন্যই হাজির হয়েছি। মানে আসলে খুব বেশি ভালো লাগে না। তোমরা নতুন যারা আসছো, কারোর সঙ্গে আমি পরিচিত হতে পারলাম না, এটা আসলেই কষ্টের। যে নতুন সন্তান জন্ম নিল তাকে দেখতে পেলাম না, আমার অনেক নতুন ছাত্রছাত্রী এলো তাদের কাছে যেতে পারলাম না। তোমরা কতটুকু হাজিরা দিচ্ছ তোমরাই জানো, আমি টেরি পাই কতটা হাজিরা দিচ্ছ। কিন্তু তোমাদের কাছে বক্তব্যই যে খুব বেশি কথা বললেও খুব বেশি আমাদের দেশের লোককে কতটা সচেতন করা যায় আমি জানি না, সেদিকেও আমি যাচ্ছি না। আমি তোমাদের শুধু লেখাপড়ার দিকে আনতে চাচ্ছি। তোমরা আগের দিন যে কথাগুলো বলেছিলাম, আমি আগের দুটো ক্লাসে তোমাদের দিন শুধুমাত্র পরিচিতির টাইপের কথা বলেছিলাম, তারপরে সাহিত্যের কথা বলেছিলাম, ভাষার কথা বলেছিলাম। আজ তোমাদের কাছে উপস্থাপন করবো একজন বিখ্যাত ব্যক্তিকে। তোমরা হয়তোবা নিজের শ্রেণীতে পঞ্চম শ্রেণী থেকে শুরু পরিচিত হওয়া কথা তোমাদের, কিন্তু জানি না হয়েছে কিনা, যে বলো বীর, বলো উন্নততম শির, শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির, বল বীর, বলো বিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোকে বুলোক গোলকে ভেদিয়া, ক্ষুধার আসন আরস সেদিয়া, উঠিয়াছি আমি বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর, আমি চির উন্নততম শির। এই যে কবি, এই যে বাংলা সাহিত্যের কবি, যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবে জানি, এই বিদ্রোহী কবিতাই আজ তোমাদের পড়াবো। বাংলা সাহিত্যের ইতিহাসে যিনি আমরা বিদ্রোহী কবির পরিচিত, আমরা অনেক কবি জানি, যে পল্লী কবি হিসাবে আমরা জানি জসীমউদ্দিনকে, আমরা বিশ্বকবি হিসাবে জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে, আরও এইরকম অনেক প্রতিজনের এক একটা অভিধা ঘোষিত করা হয়েছে, তাদেরকে বিশেষণে বিশেষত্ব করা হয়েছে। আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের কাছে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। তার যে বিদ্রোহী কবিতা, সেই কবিতা
তোমাদের এবার নতুন পাঠ্য করা হয়েছে, নতুন সিলেবাসে পাঠ্য করা হয়েছে। সেই রবীন্দ্রনাথ নয়, নজরুল ইসলাম সম্পর্কে আমি তোমাদের কিছু বলবো। নজরুল ইসলাম আসলে বিষয়টা এরকম যে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে অনেকে, এরপর খুবই সামাজিক সম্য মানে সুন্দর ব্যক্তি হিসেবে গড়ে ওঠে, সেভাবে বিদায় নেয়। রবীন্দ্রনাথ যে ধরনের ছিলেন, যিনি সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছিলেন, একজন সেরা কবি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। কারণ আমরা জানি বাংলা মানুষের মধ্যে এমন কোনো ফিলিংস নাই যা রবীন্দ্রনাথের কবিতায় নাই। আমাদের নজরুল ইসলাম এরকম কোনো ধরনের সুবিধা পাননি। তিনি একেবারেই কীভাবে বলবো, দিনহীনভাবে তার পিতামাতার গৃহে জন্মগ্রহণ করেছিলেন। এর আগে তার অনেকগুলো ভাই বোন মারা গিয়েছে, এই জন্য তার নাম তার পিতামাতা রাখে দুঃখু মিয়া। এই দুঃখু মিয়ার আসলে জীবনটাও ছিল দুঃখের। তিনি অথচ তার প্রতিভা কিন্তু কখনো কম ছিল না, তিনি তার প্রতিভার কখনো ঘাটতি ছিল না। তিনি প্রথম জীবনেই তিনি দেখিয়ে দিয়েছিলেন যে তিনি যখন মক্তবে পড়াশোনা করতেন, এই মক্তবে পড়াশোনা করার সময় যখন উস্তাদজি না আসতেন, তখন তিনি উস্তাদদের ভূমিকা পালন করতেন। তাইলে তোমরা একটু আন্দাজ করতে পারো যে যিনি ছাত্র মাস্টারের দায়িত্ব পালন করছে, অর্থাৎ তিনি নিশ্চয়ই উচ্চদরের মেধাবী। এরপরে আরও আছে, তিনি মেধার পরিচয় দিয়েছেন একের পর এক। গ্রাম্যর যে লেটো গান, এক ধরনের গান ছিল তখন, সেই লেটো গান রচনা করতেন ওই কৈশোর বয়সে। একেবারে কি বলবো, তার একটা গান আছে রবনা কৈলাসপুরে আই এম ক্যালকাটা গোয়িং, এটা হচ্ছে কি একটা লেটো গানের একটা গানের অংশ। আরও আছে ওমা তোমার বাবার নাকে কে মেরেছে ন্যাগ, খাদা নাচে নাচছে না দা নাট ঘাঙা গাং ঘ্যাং, ওমা তোমার দাদু বুঝি চেনাবন মা, নাম বুঝি ওর চ্যাংচু, তাই বুঝি ওর নামটা এমন চ্যাপটা না সুধাংশু। এই যে একেবারে কৈশোর বয়স থেকে যার মধ্যে কবিত্ব ফুটে উঠেছিল, তিনি আসলে নিজের জীবনকে সেভাবে সাজাতে পারেননি, একেবারে বাউন্ডুলে জীবন। তিনি প্রথমে আসানসোলে এক রুটির দোকানে 5 টাকা বেতনে চাকরি নিলেন। চাকরির কাজ হচ্ছে গিয়ে রুটি বানানো, এরপর সেগুলো বিক্রি করা, এই কাজ। এবং এই মহান ব্যক্তিটি ওই কৈশোর বয়সে তখন যে রাস্তায় যে বাতি থাকতো, সেই বাতিতে কিছু পড়াশোনা করতো, কিছু দেখতো, পথের কাগজ খুঁটে পড়তো। এর এত প্রতিভার পরিচয় পেয়ে তখন দরিরামপুরে একজন দারোগা ছিলেন, তাকে ওটা দেখতে পেয়ে তাকে তার বাড়িতে নিয়ে এলেন এবং এনে দরিরামপুর হাই স্কুলে ভর্তি করে দিলেন। হাই স্কুলে ভর্তি করে দেওয়ার পরে তিনি পড়াশোনা শুরু করলেন। কিন্তু ওই যে বলেছিলাম বাউন্ডুলে, যে এক ধরনের কথা আছে গ্রামে যে নাচুনে বুড়ি ঢোলের বাড়ি শুনলে কিন্তু আর থাকতে পারে না। তখন সেই সময় বিশ্বযুদ্ধের ডামাডোল বেজে উঠেছে। তিনি সেই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন ওই অল্প বয়সে, ওই কৈশোর। তিনি সেই সময় যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তোমরা কল্পনা করতে পারো যে কোন ধরনের মানুষ, অর্থাৎ একেবারে বাউন্ডুলে ছন্ন ছাড়া জীবন। অথচ এই ছন্ন ছাড়া জীবনের মধ্য দিয়ে তিনি যা আমাদের জন্য রেখে গেছেন তা বাংলা সাহিত্যে চিরদিন অক্ষয় হয়ে থাকবে। বাংলা সাহিত্য যতদিন থাকবে, কাজী নজরুল ইসলাম ততদিন থাকবে। কাজী নজরুল ইসলাম পরিচয় আমরা জানি যে বিদ্রোহী কবি হিসাবে, কিন্তু তিনি প্রেমের কবিও ছিলেন বটে। বিদ্রোহী কবিতা নিয়ে তোমাদের যে গল্প আছে সেগুলো আমি পরে বলবো। আমি তার জীবনটা শেষ করব। এই সময় তিনি এই যে যুদ্ধ চলাকালীন, এরপর যুদ্ধ শেষ হলো, এরপরে
তিনি কবিতা রচনা শুরু করলেন। এই কবিতা তিনি তখন সওগাত পত্রিকায় বিভিন্ন সময় পাঠাতেন। সওগাত পত্রিকায় দেখা যেত ছাপা হয়েছে, ছাপা কবিতা তিনি খুবই খুশি হতেন। এটা নিয়ে পরবর্তীতে নাসিরউদ্দিন, সওগাত পত্রিকার সম্পাদক নাসিরউদ্দিন সাহেব বলেছিল, নজরুল ইসলাম নামে একটা লোক কবিতা পাঠায় বটে, আমি সেগুলো যেটা ভালো লাগে সেটা ছাপাই, আর যেটা ভালো লাগে না সেটা মুড়ে ডাস্টবিনে ফেলে দিই। তা আমি যদি জানতাম যে এই সেই কাজ বিদ্রোহী কবি, আমি যদি তখন জানতাম, তবে কি এই ডাস্টবিনে একটা টুকরোর কবিতা ফেলে দিতাম? কত কবিতাই নষ্ট হয়ে গিয়েছে। এই হচ্ছে গিয়ে নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম পরবর্তীতে একটা যে কবিতা লেখেন বিদ্রোহী নাম, এই কবিতা লেখার সঙ্গে সঙ্গে সাহিত্য বোদ্ধা সমাজে একেবারে ঢিঢি পড়ে যায়, যে একে 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 অবিশ্বাস্যভাবে তিনি যে সংলাপগুলো চয়ন করেছিলেন, একেবারে শেষের যে লাইনগুলো আছে, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপার ভীমে রণভূমে রণিবে না। এই যে তার বাক্য, এটা তাকে এক চামচে অনন্য উচ্চতায় নিয়ে গেল। দেখা গেল যে একজন একেবারে তরুণ কবি বাংলা সাহিত্যে আগমন ঘটেছে। হঠাৎ করে তিনি অনেক আগেই কবিতা লিখেছেন, অনেক কিছু লিখেছেন, কিন্তু সেগুলো তেমন সাড়া ফেলেনি। সাড়া ফেললো তোমার এই স্রেফ বিদ্রোহী কবিতা। কিন্তু সেখানে একটু সমস্যা দেখা গেল, সেটা হচ্ছে কি বিদ্রোহী কবিতা প্রকাশ এবং তার যে এত আলোচনা, তার যে এত মানে চাহিদা, মানুষ তাকে চাচ্ছে, যে কে তাকে দেখতে চাচ্ছে, এত মানে বিখ্যাত খ্যাতি অর্জন। সেই সময় মহিতুল্লাহ মজুমদার নামে একজন ব্যক্তি অভিযোগ করলেন যে এই লোকটা আমার কথিকার মানে করেছে, নকল করেছে। মহিতুল্লাহ মজুমদার একটা কথিকা প্রকাশ করেছিলেন, কথিকার নামটা ছিল হচ্ছে কি আমি। তা এটা নিয়ে তিনি বললেন যে এটা আমার কবি, আমার লেখা, তাই উনি করেছেন, নকল করেছেন। এটা যে সত্য নয়, পরবর্তীতে আমরা বুঝতে পারি তার শব্দ চয়ন, তার মানে বাচন ভঙ্গি, তার যে মানে উপমা রূপক অবিশ্বাস্য ধরনের মিথোলজি, তার প্রতিটা লাইন মিথোলজিতে পরিপূর্ণ, মিথ প্রতিটা লাইন। এখানে আমরা যখন মহিতুল্লাহ মজুমদার এই কাজটা করলো, মানে তিনি পেরে দিলেন না। মহিতুল্লাহ মজুমদার তার বিরুদ্ধে মানে তার বিরুদ্ধে নালিশ করে এটা তিনি দাঁড়াতে পারলেন না। এরপরে তিনি সে সময় একটা পত্রিকা বের হতো, শনিবারের চিঠি। এই শনিবারের চিঠিতে তিনি একটা কবিতা লিখলেন, আমি খোলা ব্যাং করি ঘাঙরে ঘাং, তিন দেয়া দেই লাভ, ওরে বাপ রে বাপ। অর্থাৎ নজরুল ইসলামকে ব্যঙ্গ করে তিনি একটা কবিতা লিখলেন। এরপর শনিবারে একটা পত্রিকা বেরোবে, ঠিক দেখা গেল যে ওই শনিবারে নজরুল ইসলাম মহিতুল্লাহ মজুমদারকে ব্যঙ্গ করে আর একটা কবিতা লিখলেন। কিন্তু এটা তো চলতে পারে না, এরা তো খুবই উঁচু দরের সাহিত্যিক। তখন শৈলজানন্দ বন্দ্যোপাধ্যায়, নজরুল ইসলামের একজন খুবই কাছের বন্ধু, তিনি দেখলেন যে এটা চলতে পারে না। তিনি তাদেরকে এক করলেন, এক করে বিষয়টা মীমাংসা করে দিলেন যে এটা আর কিছু যেন না হয়। তো যখন বিষয়টা ওখানে না, নজরুল ইসলাম ওখানে থাকলো, কবিতা লেখা শুরু করলো, গান লেখা শুরু করলো, গল্প লেখা শুরু করলো, খ্যাতি একেবারে উচ্ছ্বাসনে উঠে যেতে লাগলেন। তখন একটা সময় ছিল নজরুল ইসলামের সেই যে রবির আকাশ, সেই রবির আকাশে একটা চন্দ্র হিসেবে দেখা দিল নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম তখন বয়স খুবই কম, কারণ রবীন্দ্রনাথ তখন একেবারে মানে পরিণত বয়স হয়ে গেছে, নজরুল ইসলাম তখন সদ্য শুরু করেছেন। নজরুল ইসলামকে একদিন একটা কবিতা লিখে রবীন্দ্রনাথের কাছে গিয়ে বললেন, গুরুদেব
আমি আপনাকে খুন করব। তা একটা কবিতা দেখা যায় গে দে গরুর গা ধুয়ে, এই দে গরুর গা ধুয়ে কবিতা পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলে, হ্যাঁ আসলে তুমি আমাকে খুন করেছো। অর্থাৎ এদের একটা সময় ছিল রবীন্দ্রনাথ, সময়টা নজরুল ইসলাম যে কবিতা প্রতিভা এমনভাবে প্রকাশ পায় যে অবিশ্বাস্যভাবে মানুষ তাকে ছেঁকে ধরে। তার প্রতিভাটা এমন ছিল। আমি একটা গল্প বলি, গল্পটা এরকম, একদিন হঠাৎ করে তার এক বন্ধুর ছেলে বললো যে কাকু ট্যাক্সি চড়বো। তা বললো ট্যাক্সি চড়বে, আচ্ছা আর সমস্যা কি। ট্যাক্সি ডাকা হলো, ট্যাক্সিতে উঠলো, এটা সারাদিন ঘুরলো। তাহলে বাবা হয়েছে না কাকু আর একটু চড়বো, আরো চড়লো, ঘুরলো, হয়েছে আচ্ছা, এবার তাহলে নামাই দেওয়া হলো। এরপর পকেটে হাত দিয়ে দেখা যায় পয়সা নাই। যখন পয়সা নাই তখন তিনি মনে করলেন যে ঠিক আছে অল ইন্ডিয়া রেডিও চলে যাও। তিনি ট্যাক্সিওয়ালাকে বললেন যে অল ইন্ডিয়া রেডিও চলে যাও। রেডিও স্টেশনে যাওয়ার পরে তিনি একেবারে নেমে ধাস করে একেবারে প্রযোজকের রুমে চলে গেলেন। প্রযোজকের রুমে গিয়ে বললেন, ওরা বললেন যে কী খবর কবি সাহেব আপনি হঠাৎ করে? তো বললো যে ভাই একটা সমস্যা হয়ে দেখা গিয়েছে, পিছনে একটা মানে প্রাইভেট কার, একটা ট্যাক্সি আছে, ওই ট্যাক্সির ভাড়াটা মিটিয়ে দিয়ে আসো। তা প্রযোজক মানে বললেন যা আপনি বসেন আমি দিয়ে আসি। তা ভাড়াটা মিটিয়ে দিয়ে এসে এরপরে তার চেয়ারে বসে কবিকে জিজ্ঞাসা করছে যে কবি কোথায় ঘুরলেন যে ট্যাক্সি ভাড়া এত হয় কি করে? তার মানে ট্যাক্সি ভাড়া এত হয় কি, মানে প্রচুর টাকা, অনেক টাকা হয়েছে ভাড়া। তখন নজরুল ইসলাম বললেন যে আমি তো সব বুঝি না, ভাইপোটা বললো ট্যাক্সি চড়বে তাই একটু ট্যাক্সি চড়ালাম, তা আমারও সব দরকার নেই, তুমি কাগজ এবং কলম দাও, আমি কতটা গান লিখে দিলে তোমার এই মানে ট্যাক্সি ভাড়ার টাকা শোধ হবে সেটা বলো শুধু। এই হচ্ছে গিয়ে নজরুল ইসলাম, এই হচ্ছে গিয়ে নজরুল ইসলাম, যিনি যখন খুশি যখন ইচ্ছা, ভাব আসা লাগতো না। এখনকার কবিদের মতো ভাব আসা লাগে না, এই ভাব আইসে এখন তাড়াতাড়ি লিখি, এখন ভাব আইসে রাত 12টার সময় ভাব আইসে শীঘ্রই হারিকেনটা তো লাগবে একটু লাগবো। বিষয়টা হচ্ছে কি এরকম। তা তারা মাইকেল মধুসূদন দত্ত, আমাদের কাজী নজরুল ইসলাম, এদের প্রতিভাটা একটু অন্য ধরনের, যখন খুশি তখন লিখে। তা নজরুল ইসলাম ওই যে তার যে জয়যাত্রা শুরু আর কখনো থেমে থাকেনি, কিন্তু তার যে একটা করুণ একটা পরিণত হয়েছিল সেটা হচ্ছে গিয়ে তিনি একসময় তার স্ত্রী পঙ্গু মানে প্যারালাইজড হয়ে যায়, নিচের অংশ একেবারে প্যারালাইজড হয়ে যায়। তখন তিনি মানে দিক জ্ঞান শূন্য হয়ে পড়েন। তার স্ত্রী প্রমীলা দেবীকে তিনি খুব প্রচণ্ড ভালোবাসতেন। তার সুস্থতার জন্য সব জায়গায় দাঁড়া ধর্ণা দিলেন। এবং এটা সুখের কথা যে তখন যত ধরনের শ্রেষ্ঠ চিকিৎসা ছিল প্রমীলা দেবীকে সেটা দেওয়া হয়েছিল, কিন্তু প্রমীলা দেবী ভালো হয়নি। কিন্তু নজরুল ইসলামের কেমন যেন ওই সময় থেকে মাথায় খারাপ, মানে এক ধরনের ভাব, অন্য ধরনের ভাব, পাগলামি টাইপের কি হয়ে গেল। দেখা গেল তো যে রুমের মধ্যে তিনি অনেকগুলো একটা পান নিয়ে বসছেন, একটা পানের ডিব্বায় প্রচুর পান এবং এক গাদা কাগজ নিয়ে বসছেন। দেখা গেল যে সারা রাত ধরে লিখেছেন, সারা রাত ধরে লিখেছেন। লিখে যেটা পছন্দ হয়নি এভাবে কাগজটা মুড়ে তিনি ছুঁড়ে দিচ্ছেন দরজায় গিয়ে ওই ছুঁড়ে দরজায় গিয়ে এত কাগজ ফেলেছেন যে দরজাটা আটকে গেছে। সকালবেলা তার দরজা বাইরের থেকে খুলে দেওয়া হচ্ছে না, দেখা গেল যে ওই সব কাগজে কেটে যাচ্ছে। অর্থাৎ তিনি ওই সময় কি হয়েছিল মানে স্রষ্টা প্রদত্ত না তার বেশি কথা হয়ে গিয়েছিল কিচ্ছু জানা নাই। অর্থাৎ কিন্তু ধীরে ধীরে তিনি ডিপ অ্যান্ড ডাম্প হয়ে যান। এই যে অসুস্থ হয়ে যান, এই অসুস্থ হয়ে যাওয়ার আগে মানুষ যেন কেমন চলে যাওয়ার আগে কিছু তার বক্তব্য হঠাৎ অদ্ভুত বক্তব্যে কেমন যেন প্রকাশ পায়।
নজরুল ইসলাম বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছিলেন। এক জায়গায় বক্তব্য দিয়েছিলেন যে 40 বছর বয়স তখন বলেছিলেন যে আমি তোমাদের মাঝে প্রেম দিতে এসেছিলাম, পারলাম না, তাই বিফল মনোরথ হয়ে ফিরে যাচ্ছি। ফিরে যাচ্ছে, এখন 40 বছর বয়স্ক লোক কোথায় ফিরে যাচ্ছে? এটাই হয়তো বা ইশারা ছিল যে তিনি আমাদের মাঝে আর লেখা দেবেন না। দেখো, আমি শুধু বলতে চাই কতটুকু সময়, 1899 সালে জন্ম, এরপরে তুমি ধরো এরপর ওই 43-44 সাল পর্যন্ত লেখালেখি, 10-15 বছর থেকে লেখালেখি শুরু করো, তাহলে এই সময়টা কতটুকু সময়, মাত্র এতটুকু সময়। কতটা নজরুল ইসলাম 12 বছর বয়স, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত লিখেছিলেন, অনেক লিখেছিলেন। কিন্তু আমাদের এই কবি কাজী নজরুল ইসলাম আমাদের মাঝে বেশি দিন লিখে অনেক দিন বেঁচে ছিলেন বটে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশে নিয়ে আসে এবং জাতীয় কবির মর্যাদা দান করেন, কিন্তু তাকে আমরা আর পাইনি কবি হিসেবে। স্রেফ একটা বাক্যহীন লাশ, কথা নড়াচড়া করা বক্তব্য, মানে বোবা লাশ, এইভাবে পেয়েছিলাম। যতদিন বেঁচে ছিলেন ওই 43-75 সাল পর্যন্ত একই রকম ছিলেন। কোনো সৃষ্টি তিনি করে দিতে পারেননি, কাগজ দিলে ছিঁড়ে ছিঁড়ে ফেলতো, এক ধরনেরই ছিল। তো যাও, নজরুল ইসলামকে চিন্তা হলে তোমরা নজরুল ইসলামকে কবিতা, মানে কবর যদি দেখতে চাও, ঢাকা এসে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর দেওয়া আছে। তিনি তার কবিতা একটা লিখেছিলেন, মসজিদেরই পাশে পরে কবর দিও ভাই। এই লাইনটাই হয়তো আমরা পালন করতে পেরেছি, কবির প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি। কবির আলোচনা শেষ করলে এক ক্লাসে কখনোই শেষ হবে না। অনেক 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 নজরুল সম্পর্কে আলোচনা করা যাবে, কিন্তু যতটুকু জানার দরকার আমি ততটুকু সম্ভবত বলেছি। অনেক কবিতা আছে, কবিতা, অনেক কাব্যগ্রন্থ, অনেক, সব যে বিদ্রোহ এমন নয়, প্রেমের কবিতাও তিনি প্রচুর লিখেছেন। আগামী ক্লাসে আমি বিদ্রোহী কবিতাটা অনেক বড়, তো মানে কবিতাটা অনেক বড়। এই কবিতা আগামী ক্লাসে তোমাদের বুঝিয়ে দেব যতটুকু পারি। তোমরা আগামী ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করো। ভালো থেকো শরীর এবং মনে। খুদা হাফেজ।